দর্শকেরা তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আপনারা জানেন যে এই সময় গুরুত্বপূর্ণ দুটি বিষয়, একটি হচ্ছে শিক্ষার্থীরা পথে রয়েছেন কোটা বিরোধী আন্দোলনের দাবিতে, পাশাপাশি বেশ কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়গুলো একরকম অচল কর্মবিরতি, শিক্ষকরা আসলে কর্মবিরতি পালন করছেন। প্রত্যয় স্কিম, সার্বজনীন যে পেনশন স্কিম, সেই স্কিম নিয়ে আসলে তারা আন্দোলন করছেন। তারা এখনই এই স্কিমে আসলে যুক্ত হতে চান না। এই দুটি বিষয় নিয়ে সরকারও প্রতিদিনই কথা বলছে। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে এটি তো আসলে কোটা বিরোধী আন্দোলনে তিনি বলেছেন এটি আদালতের রায়ে আসলে বহাল হয়েছে, এটি আসলে বাতিল করা হয়েছিল। আওয়ামী লীগের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, এখানে কোনো রকম কারো উস্কানি আছে কিনা, আন্দোলনের পেছনে কেউ উস্কানি দেওয়ার চেষ্টা করছে না, সে বিষয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যেটি ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই দুটি বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করতে চাই। আজকে আমাদের আলোচনার বিষয় ছাত্র শিক্ষক আন্দোলন ও রাজনীতি। বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে আছেন ইসহাক আলী খান পান্না, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা। আমার ডান পাশে আছেন, একেবারে ডান দিকে আছেন মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক ছাত্র নেতা ও জলবায়ু বিষয়ক সম্পাদক, বিএনপি। আপনি দুজনকে স্বাগত জানাচ্ছেন সেই পলিটিক্সে। শুরু করতে চাই ইসহাক আলী খান পান্না, আপনাকে দিয়ে একটু আপনার কাছে জানতে চাই যে মানে দুটি বিষয়। শুরুতে একটু কোটা বিরোধীর বিষয়টি নিয়ে শুরু করি। দল হিসেবে আওয়ামী লীগ এই কোটা বিরোধী আন্দোলনের আগে একবার হয়েছিল, বেশ বড় আন্দোলনই ছিল। এখন আবার হঠাৎ করে কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা পথে। দল হিসেবে আসলে আওয়ামী লীগ বিষয়টাকে কীভাবে দেখছে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সহ আলোচক শ্রদ্ধেয় মোস্তাফিজুর রহমান বাবুল ভাই সহ যারা এই অনুষ্ঠান শুনছেন দেখছেন সকলকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। জি, কোটা বিরোধী আন্দোলন এখন চলমান এবং আপনি নিশ্চয়ই জানেন, আপনাদের মিডিয়া সহ অনেক মিডিয়াগুলোতে তখন এই আন্দোলনটাকে তারা প্রচার করেছে। সেই সময়কার আন্দোলনটার যদি আপনি একটু তাকান, দেখবেন আন্দোলনের নামে কি ধরনের বিশৃঙ্খলা হয়েছিল। আন্দোলনের সূচনা যারা করেছিল সেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে কি সেই আন্দোলন ছিল? আদৌ ছিল না। এক পর্যায়ে দেখা গেল যে এই কোমলমতি শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে, বিভিন্ন স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলতে যা বোঝায়, তাদের আইডি কার্ড করার জন্য নীলক্ষেতে ভিড় জমে গেল। স্কুলের পোশাক বানাবার জন্য বিভিন্ন আপনার দোকানে ভিড় জমে গেল। কারণ এই আন্দোলনকে ভিন্ন পথে প্রবাহিত করার জন্য, আন্দোলনের মধ্য দিয়ে ফয়দা ওঠার জন্য কিছু লোক এখানে ইনভলভ হয়ে গেল। এবং দেখা যায় তারা কিন্তু স্কুলের ছাত্র না, কলেজের ছাত্র না, কিন্তু তারা আইডি কার্ড বানাচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, এবং তারা ওই স্কুলের ড্রেস বানাচ্ছে। এগুলো যখন দেখা হলো, তখন সেই শুরুতে যে কোমলমতি শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রাস্তায় নামেছিল, এদেরকে মিসগাইড করলো এবং বিভিন্ন সময় ধ্বংসাত্মক কার্যক্রম চলে গেল। এখন কেমন দেখছেন? এখন যে সেই অবস্থায় দাঁড়িয়ে এই কোমলমতি শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে কিন্তু তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আজকের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি, তিনি কিন্তু পার্লামেন্টের বক্তব্য দিয়েছেন এবং একটা পর্যায়ে গিয়ে তাদের দাবিও মেনে নিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে কী হলো? তাদের দাবি মানা হলো, অর্থাৎ কোঠা আর থাকলো না, তাই তো? সেইটি যদি হয় তাহলে এর পরে কি হলো? ক্ষুব্ধ কোনো ব্যক্তি কোর্টে মামলা করলেন। কোর্টে মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট একটি আদেশ দিলেন, যে আদেশটি এখন যারা আন্দোলনে আজকে রাস্তায় আছেন তারা মানছেন না। কেউ মানছেন, কেউ মানছেন না, দুটি ভাগে কিন্তু বিভক্ত হয়ে গেল। কোর্টের আদেশ কেউ মানছে, কোর্টের আদেশকে কেউ চ্যালেঞ্জ করছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সরকার কি করবে? আওয়ামী লীগ তো আজকের সরকারে, বঙ্গবন্ধু কন্যা সরকার প্রধান, তিনি তো এর সমাধান যেটুকু করার, তাদের সেন্টিমেন্টকে ধারণ করে তার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন এবং সেটি কিন্তু কার্যকরও হয়েছিল। এখন কোর্ট যদি কোনো আদেশ দিয়ে থাকে, হাইকোর্ট যদি কোনো আদেশ দেয়, সেটা অ্যাপিলের ডিভিশনে সেটা মনে হয় আবার এটা আপিল করা হয়েছে। এখন আন্ডার জাজমেন্ট কিন্তু এটা, অর্থাৎ কোর্টের আন্ডার জাজমেন্ট যেটা আছে সেটা নিয়ে কি আপনি আমি মন্তব্য করতে পারবো?
নিশ্চয়ই পারবো না। তাহলে দাঁড়ালো আজকের যে আন্দোলনটা চলছে সেটা কিন্তু সরকার বিরোধী আন্দোলন না আমার দৃষ্টিতে, সেটা হলো কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে আন্দোলন করতেছে। তাহলে সেখানে আওয়ামী লীগ কী করবে? আওয়ামী লীগ কী করবে? আওয়ামী লীগ আমাদের দলের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় ওবায়দুল কাদের ভাই তিনি বলেছেন একাধিকবার যে এই যারা আন্দোলন থেকে বিচ্যুত হয়েছে, আন্দোলন থেকে তারা জাতিকে কিছু দিতে পারেন নাই, আন্দোলনের জনগণকে সম্পৃক্ত করতে পারেন নাই, তাদের হাতে কোনো ইস্যু নেই। সেই মুহূর্তে দাঁড়িয়ে কোনো দল যদি এই কোটা আন্দোলনকারীদের কাঁধে ভর করে অথবা শিক্ষকরা যে মাঠে নেমেছেন তাদের উপর ভর করে যদি তারা আন্দোলন করতে চায়, সেটা আসলে তো দুঃখজনক। এই আন্দোলনে কি মানে ইনডিরেক্টলি বিএনপির কথা বলছেন আপনারা? ইনডাইরেক্টলি আপনি বলছেন কেন? ডিরেক্টলি বলেন না। বিএনপির জেনারেল সেক্রেটারি তো সমর্থন দিয়েছেন। তা কার বিরুদ্ধে সমর্থন দিলেন? কোর্টের আদেশের বিরুদ্ধে আন্দোলন যৌক্তিক। তার মানে কোর্টকে আপনি কিন্তু চ্যালেঞ্জ করলেন। কোর্টের জাজমেন্টটা শেষ হোক, আপনি অপেক্ষা করেন, অথবা যারা রাস্তায় আছে তাদেরকে বুঝান যে বাংলাদেশে আইনের শাসন চলছে, কোর্ট তাদের আদেশ প্রদান করেছে। যদি অ্যাপিলেট ডিভিশন থেকে একটা নিষ্পত্তি আসে সেখানে আরো সমাধান আসতে পারে। কিন্তু কোর্টকে চ্যালেঞ্জ করে রাস্তায় দাঁড়ালে আওয়ামী লীগের তো কিছু করার নেই। বাবুল, ধন্যবাদ আপনাকে। আপনার দল বিএনপি মহাসচিব তিনি এই কোটা বিরোধী আন্দোলন এবং মানে পেনশন স্কিম নিয়ে যে আন্দোলন চলছে সেটির সমর্থন দিয়েছেন এবং তিনি বলেছেন এই আন্দোলন দুটি যৌক্তিক। আমাদের দলের মহাসচিব সাংবাদিক সম্মেলন করে উনি শিক্ষক এবং শিক্ষার্থীদের এই চলমান আন্দোলনকে যৌক্তিক মনে করেছেন, ন্যায়সঙ্গত মনে করেছেন এবং সমর্থন জানিয়েছেন এবং দাবি করেছেন যে অনতিবিলম্বে এই ন্যায়সঙ্গত যৌক্তিক দাবি মেনে নিয়ে শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হোক। আসলে কোনো ছাত্র সংগঠনের উদ্যোগে কিন্তু আপনার উদ্যোগে কিংবা নেতৃত্বে এই চলমান ছাত্র আন্দোলন কিন্তু পরিচালিত হচ্ছে না, সংগঠিত হচ্ছে না। আমি ছাত্র আন্দোলনের একজন প্রাক্তন কর্মী হিসাবে আমার ছোট ভাই পান্না ছাত্র আন্দোলনের একজন প্রাক্তন কর্মী হিসাবে আমার মনে হয় যে আমরা গর্ব অনুভব করতে পারি যে বাংলাদেশে ছাত্র রাজনীতির দৈন্য দশা দেখে, মানে সাম্প্রতিক কালের ছাত্র রাজনীতির দৈন্য দশা দেখে আমরা প্রাক্তনরা কম বেশি হতাশ হয়ে পড়েছিলাম। সেই জায়গাটায় আপনার কোটা সংস্কারের দাবিতে এই যে চলমান যে ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলন গড়ে ওঠা, এই ছাত্র আন্দোলনের ব্যাপকতা দেখে আমরা প্রাক্তনরা আমরা খুবই আশাবাদী হয়ে উঠেছি যে আমাদের ছাত্র সমাজের ভেতরের যে শক্তি, সেই শক্তি এখনো নিঃশেষ হয়ে যায়নি। এইটা সরকারি দলের একটা বৈশিষ্ট্য। নিরাপদ সড়কের দাবিতে যখন আমাদের একেবারেই স্কুল কলেজের ছেলেমেয়েরা, আমাদের সন্তানেরা যখন স্কুল কলেজ থেকে বেরিয়ে পড়ে নিরাপদ সড়কের দাবি প্রতিষ্ঠিত করবার জন্যে রাস্তায় নেমেছিল, তখনও সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এই আন্দোলনে আপনার বিরোধী দল, বিরোধী পক্ষ তারা মদদ দিচ্ছে, তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্র তারা আবিষ্কারে ব্যস্ত হয়ে পড়েছিল। এবং সর্বশেষ সেই নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা অভূতপূর্ব সেই আন্দোলন নির্মম এবং নিষ্ঠুরভাবে সরকারি দলের ছাত্র সংগঠন এবং সরকারি বাহিনী সেটাকে দমন করেছে। নিশ্চয়ই আমরা ভুলে যাইনি। এই বর্তমান সময়ে 2018-তে কোটা সংস্কারের দাবিতে, কোটা বাতিলের দাবিতে না, খেয়াল করবেন, কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে কেন্দ্র করে মূলত ছাত্র আন্দোলন আপনার গড়ে উঠল।
এবং সারা দেশে সেই ছাত্র আন্দোলন আপনার ছড়িয়ে পড়েছিল এবং সেই ছাত্র আন্দোলনেরই এক পর্যায়ে আপনার মাঝখানে নানা চড়াই উত্তরায় ভেতর দিয়ে সেই ছাত্র আন্দোলনকে অগ্রসর করতে হয়েছে, নানা আক্রমণ, নানা হামলা এটা মোকাবেলা করে ছাত্র আন্দোলনকে অগ্রসর করতে হয়েছে। এবং সবশেষে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, উনি আমার ধারণা অনেকটা বিরক্ত হয়ে কোটা সংস্কারের সিদ্ধান্ত না নিয়ে উনি কোটা বাতিলের সিদ্ধান্ত নিলেন। আমরা মানে অবাক বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম আর কি। এবং 2018 পরে এই যে আপনার 24 মানে 6 বছর পার হয়ে গেছে গিয়ে, তো 2018-তে আপনার যে সিদ্ধান্ত নেওয়া হলো, সরকারি সিদ্ধান্ত ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপনার হাইকোর্টে আপনার রিট করা হলো আপনার। এবং হাইকোর্ট আপনার সরকার 2018-তে যেই পরিপত্র জারি করার মধ্য দিয়ে কোটা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছে, সেই পরিপত্রকে আপনার বাতিল ঘোষণা করেছে, স্থগিত ঘোষণা করেছে এবং আপনার কোটা ব্যবস্থা এটা আপনার ফিরিয়ে আনবার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এই যে 2018-তে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ যা অর্জন করলো, যে ন্যায্য দাবি, যৌক্তিক দাবি, ন্যায়সঙ্গত দাবি, বৈষম্য বিরোধী দাবি, সাম্যের পক্ষে দাবি, সমতার পক্ষে দাবি, যে দাবি তারা অর্জন করলো, সেই অর্জিত দাবিকে আবার মানে হাইকোর্ট আপনার তার আদেশ দিয়ে সেটাকে আপনার কেড়ে নিল। যদিও এটা আপিলের ডিভিশনে গেছে, সরকারের যে আপনার অ্যাটর্নি অফিস সর্বোচ্চ আদালত আপিলের ডিভিশনে গেছে, আপনার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল সাবমিট করা হয়েছে। আমরা সেই আপিল ফয়সালার অপেক্ষায় নিঃসন্দেহে আমরা থাকবো। কিন্তু আপনার আজকে দেখেন, আপনার এই যে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে এই যে আবার 2024-এ আবার যে ছাত্র আন্দোলন আমরা প্রত্যক্ষ করছি, দেখবেন এটা কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ে না, কেবল ঢাকা শহরে না, সারা বাংলাদেশে কিন্তু আপনার ছড়িয়ে পড়েছে। সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আপনার যে কলেজগুলো আছে, কলেজগুলোর ছেলেরা মেয়েরা মানে দিনভর তারা আপনার এই আন্দোলনের কর্মকাণ্ডে তারা আছে। এবং আজকেই তারা অভূতপূর্ব এক কর্মসূচিতে তারা আছে আপনার, সেটা কি ব্লকেট। দেখেন পান্না, আমরা আপনার লাগাতার ছাত্র আন্দোলনের অভিজ্ঞতা আমাদের আছে, আপনার এরশাদ বিরোধী 9 বছরের লাগাতার ছাত্র আন্দোলনের অভিজ্ঞতা আমাদের আছে। আমরা ছাত্র ধর্মঘটের সাথে পরিচিত, আমরা জাতীয় পর্যায়ে আমরা আপনার ঘেরাওয়ের সাথে পরিচিত, অবরোধের সাথে পরিচিত, হরতালের সাথে পরিচিত, কিন্তু বাংলাদেশে আপনার ব্লকেটের সাথে কিন্তু আমরা কখনো পরিচিত ছিলাম না। তার মানে এই বাংলাদেশের বর্তমান প্রজন্ম যারা কোনো রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত বলে আমি বিশ্বাস করি না, বিশ্বাস করতে চাই না। এবং আমি আজকেও খোঁজ নিয়েছি যে প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে কোনো না কোনো ছাত্র সংগঠন কি এই চলমান ছাত্র আন্দোলনের নেতৃত্ব আছে কিনা, তারা যুক্ত আছে কিনা। এবং আমি খোঁজ নিয়ে আমি জেনেছি যে কোনো ছাত্র সংগঠন, বিএনপি সহযোগী ছাত্র সংগঠন, ছাত্র দল তো দূরে থাক, ইভেন যে অপরাপর ছাত্র সংগঠনগুলো যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কম বেশি ছাত্র রাজনীতি করবার, ছাত্র সংগঠন করবার কম বেশি সুযোগ পায়, তারাও কিন্তু আপনার এই চলমান আন্দোলনে কিন্তু আপনার নেতৃত্বের জায়গায়, পরিচালনার জায়গায়, সংগঠকের জায়গায় আসবার কিন্তু আপনার সুযোগ পায় না। একেবারে নির্ভেজালভাবে সাধারণ ছাত্রদের স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে এই আন্দোলন গড়ে উঠেছে, এই আন্দোলন অগ্রসর হচ্ছে। একটা ছোট্ট বিরতি নিয়ে এসে ইসাক আল খান আপনার কাছে আসবো। দর্শক, ছোট্ট বিরতির সময় হচ্ছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আশা করি বিরতির পর আপনাদের সঙ্গে পাচ্ছি আমাদের এই আজকের আলোচনায়। দর্শক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছেন সাইড পলিটিক্স। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম ছাত্র শিক্ষক আন্দোলন রাজনীতি। আমাদের সঙ্গে আছেন ইসাক আলী খান পান্না, আছেন মুস্তাফিজুর রহমান বাবুল।
এসআক আলী খান পান্না আসতে চাই আবারও। আমি একটু জানতে চাই, যেটি মোস্তফাজুর রহমান বাবুল বলছিলেন যে তিনি খোঁজখবর নিয়েছেন, এবং এখন পর্যন্ত কি আপনারা দেখেছেন যে এই যে আন্দোলন চলছে, শিক্ষকদের আন্দোলন এবং শিক্ষার্থীদের যে আন্দোলন, এর মধ্যে আসলে রাজনীতির কোনো বিষয় দেখেছেন, যে কোনো কারো উস্কানিতে বিষয়টা চলছে বা কেউ খুব ঘনিষ্ঠভাবে এর সঙ্গে জড়িত? দেখুন, আমাদের দেশে যে কোনো আন্দোলন, সেটা পেশাজীবীদের আন্দোলন হোক, বিভিন্ন গোষ্ঠীর আন্দোলন হোক, স্বার্থে আঘাত লাগলেই ঠিক আন্দোলনের নামে রাস্তায় নামে বিভিন্ন জায়গায়, এবং একটা পর্যায়ে গেলে ধ্বংসাত্মক কার্যক্রম করে। সেই ক্ষেত্রে বিগত দিনে যদি আপনারা লক্ষ্য করে থাকেন, এই আন্দোলনগুলোর সাথে বিভিন্ন গোষ্ঠী জড়াইয়ে পড়ে। আপনি যদি লক্ষ্য করেন বিগত দিনের আন্দোলন, যেটা বাবুল ভাই বললেন, শাহবাগে জমায়েত, শাহবাগে দিনরাত অবস্থান, এদের খাবার কোথা থেকে আসছিল, এদের হাতে অর্থ কোথা থেকে আসছিল, এক পর্যায়ে বের হয়ে গেছিল না যে একটি স্বার্থন্বেষী মহল এদেরকে সাপোর্ট দিচ্ছে, খাবার সাপ্লাই দিচ্ছে, পানি সাপ্লাই দিচ্ছে, টাকা দিচ্ছে। এটা কিসের জন্য? সরকারকে বেকায়দায় ফেলার জন্য। বাস্তবে তাই হয়েছিল। যেমন নিরাপদ সড়কের কথা বললেন না, নিরাপদ সড়কের বেলাও আমি যে কথাটি পূর্বে বলছি, আবারও সেটা রিপিট চলে আসে, যে সেইখানে দেখবেন যে যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত না, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত না, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত, কেউ আপনার জামাতের রাজনীতির সাথে জড়িত, কিন্তু বিএনপির রাজনীতির সাথে জড়িত নেতা পর্যায়ের লোকজনও কিন্তু ছাত্রনেতারা ধরা পড়েছে যে আইডি কার্ড বানাইয়া, ব্যাস এবং পোশাক বানাইয়া এরকমের বিভিন্ন সময় জড়িত হয়ে যায়। আজকেও যে তা না। এদিকে দেখেন, শিক্ষকদের ব্যাপারে আপনি যে কথাটি বলেছেন, আপনি এবং আমি কেন, টোটাল বিশ্বের মানুষ জানেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শিক্ষকদের সবসময় তিনি সম্মান করতেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও কিন্তু শিক্ষকদেরকে যথেষ্ট তিনি সমীহ এবং সম্মান করেন। সেই শিক্ষকরা আজকে রাস্তায় নেমেছেন। শিক্ষকরা একটি পেশাজীবীরা, একটা পেশাজীবীর আন্দোলন, তাদের পেনশন, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যখন তাদের স্বার্থে লেগেছে, তখন কিন্তু তারা রাস্তায় নেমেছে। এই বিষয়গুলো তারা ব্যক্তিগত পর্যায়ে অনেকেই অনেকে চেনেন, জানেন। এখন এখানে তারা সেই পর্যায়ে যোগাযোগ করে। শিক্ষকদের মধ্যে তো ভাগ আছে, মানে সরকারি দলের পক্ষের শিক্ষক সবাই তো এখন এক তারা, সবাই এক। পেশা এবং স্বার্থের ব্যাপারে কিন্তু সকলে এক থাকে। যদি বলেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা, এরা তো সবাই আওয়ামী লীগ করে না। আবার এখানে যারা বেনিফিট পাবে তারাও যে সবাই আওয়ামী লীগ করে, তাও তো না। নেতৃত্ব এখানে আপনার নেতৃত্ব দিবে যারা নেতা, যারা শিক্ষকদের নেতা, তারাই আমরা তো তাদেরকে ওন করি, ডিজন্তু করি না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই শিক্ষকদের সম্মান করেন এবং তিনি শিক্ষকদের ভালো চান, এবং সেখানে আপনার লক্ষ্য করবেন ভালোর কিছুর জন্য, দেশ গঠনের ক্ষেত্রে শিক্ষকের জন্য কিছু একটা ভালো আসবে বা করবে। সে পর্যায়ে আপনি দেখেছেন আমাদের পার্টির জেনারেল সেক্রেটারির সাথে শিক্ষক নেতৃবৃন্দ যোগাযোগ করেছেন, বৈঠক হবে, শিক্ষামন্ত্রীর সাথে যোগাযোগ করেছেন, তারা আলোচনা তাদের চলছে বা আলোচনা চলবে, এর একটি সুষ্ঠু সমাধান হবে। একটা বিষয় একটু বলবেন, সেটা হচ্ছে ধরেন এরকম একটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা সর্বোচ্চ পর্যায়ের শিক্ষক, জাতি গঠনে যাদের অনবদ্য ভূমিকা, তারা যে এরকম রাস্তায় আন্দোলন করবেন, এইটা সরকার আগে থেকে জানে না, কিংবা শিক্ষকরাই কেন আপনাদের সঙ্গে আগে, এই যে এখন যে আলোচনাটা হচ্ছে সেটি কেন আগে সম্ভব হলো না, পথে নামার আগে কেন এগুলো হলো না? শিক্ষকরা কেন করেন না এটা শিক্ষক নেতারা বলতে পারবেন। আর সরকারেরও তো যোগাযোগ মেকানিজম আছে, ইনফরমেশন তো আসে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ছাত্রলীগের দায়িত্ব থেকে কাজ করেছি, ব্যক্তিগত পর্যায়ে অনেক শিক্ষকের সাথে, অনেক নেতার সাথেই যোগাযোগ, সেটা ভিন্ন কথা। কিন্তু সরকার যখন সরকারি পর্যায়ে যখন তাদের সিদ্ধান্ত, চিন্তা, চেতনা করবেন, তখন দায়িত্বপ্রাপ্ত লোক আছে, তারাই সেটা দেখবেন। আর শিক্ষকরা কেন যোগাযোগ করে নাই, এটা শিক্ষক নেতারাই আপনাকে বলতে পারবে। তবে শিক্ষকদের এইভাবে মারমুখী বা এভাবে আন্দোলনের, এটা আসলেই একটা দুঃখজনক বিষয়। কিন্তু আবার এখনো আমি আপনাকে বলি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শিক্ষকদেরকে তিনি যথেষ্ট সম্মান করেন, এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন, এখানে তিনি নেতৃত্বও দিয়েছেন এবং আন্দোলন করেছেন, আন্দোলন মোকাবেলাও করেছেন, সো দ্যাট শিক্ষকদের ভালোর জন্য, জাতি গঠনের সাথে শিক্ষকদের করণীয় সম্পর্কে তিনি ভালো। একটা ছোট্ট প্রশ্ন করি, সেটি হচ্ছে যে আপনারা যে ধরেন এই আন্দোলনে বলছেন যে মানে বিএনপি বা বিরোধী রাজনৈতিক দলগুলো এই আন্দোলনেও ভর করছে, মূল যে তাদের দাবি, মূল যে আন্দোলন, সেটিকে মানে পাশ কাটানোর কোনো রকম সুযোগ আছে? মানে যৌক্তিকতা যেটা, একটা হচ্ছে যে কোটা বিরোধী আন্দোলনে যে বিষয়টা তারা করছে একটা, হ্যাঁ, আরেকটা হচ্ছে যে প্রত্যয় স্কিম নিয়ে তাদের দুটি বিষয়, একটু যে তারা আলাদা স্বতন্ত্র বেতন কাঠামো চাই, আরেকটি যতটুকু বুঝি তারা
আগামী জুলাই থেকে যে প্রশাসনের সঙ্গে যেটি হচ্ছে আগামী জুলাই থেকে তারা চাচ্ছিল যে, এবং তার আগে তাদের সঙ্গে আলোচনা করার দুইটা কিন্তু দুই জিনিস। জি, প্রত্যয় মানে শিক্ষকদের যে আন্দোলনটা, এটা একটা ভিন্ন জিনিস। শিক্ষকদের স্বার্থ, শিক্ষকদের ভবিষ্যতে চাওয়া পাওয়া, কি দিলাম, কি পেলাম, কি পাবো, এটা নিয়ে এক জিনিস। আর একটা জিনিস হচ্ছে কোটা। কোটা সম্পর্কে যখন ছাত্র সমাজ, শিক্ষার্থীরা যখন আন্দোলনরত, তখন ওনারা যখন এটা বাতিল চেয়েছে, ওনাদেরকে কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটা পর্যায়ে গিয়ে করেছে, বাতিল করার পক্ষে তিনি সরকার সিদ্ধান্ত দিয়েছে। এরপরে হলো কিন্তু এটা কোর্টের এখতিয়ারে চলে গেল। আপনি ক্ষুব্ধ, আপনি কোর্টে আপনি মামলা করেছেন, আপিল করছেন, এখন এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিছু বলবেন না। এখন আন্দোলনটা হচ্ছে কি সরকারের বিরুদ্ধে তো না, এটা কোর্টের বিরুদ্ধে আন্দোলন। তা আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তিনি তো সরকার প্রধান, বারবার চাচ্ছে যে এই কোমলমূর্তি শিক্ষার্থীরা রাস্তায় বেরোয় লেখাপড়া বাদ দিয়ে আন্দোলন করবে, এটা কাম্য না। তার কারণ এটা কোর্টের এখতিয়ার, কোর্টের আদেশটা কিন্তু আমাদের সকলকেই মেনে নিতে হবে, তবে হোপ ফর দ্য বেস্ট। বাবুল, একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, এই আন্দোলনেও বিরোধীরা ভর করছে অন্যরকম ইস্যু খুঁজে না পেয়ে। মোটেই না। আমরা কেন এই আন্দোলনে ভর করতে যাব? আর ইস্যুর সংকটও তো আমরা, কোনো ইস্যু নেই, তাই ইস্যুর সংকটও তো আমরা নাই। আমরা আমাদের দলের চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা নানা কর্মসূচির মধ্যে আমরা আছি। আমরা অবৈধ সংসদ বাতিলের দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত আছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবি আমাদের অব্যাহত আছে, তাই তো? জি। বাট হ্যাঁ, যেটা হচ্ছে সেটা হলো যে আপনার জনগণের সামনে আপনার একের পর এক নানা ইস্যু আপনার তৈরি হচ্ছে আর কি। যেমন ধরেন যে জনগণের সামনে ইস্যু ছিল আপনার বেনজির, জনগণের সামনে ইস্যু ছিল হলো আপনার আজিজ আহমেদ, জনগণের সামনে ইস্যু ছিল হলো মতিউর ফয়সালরা, তাই তো? মানে এই ইস্যুগুলোতে আমাদের আপনার মিডিয়া, আমাদের আপনার জনগণ, তারা নানা যার যার জায়গায় নানা আলাপ আলোচনায় তারা মশগুল ছিল, তাই তো? আবার সর্বশেষ সরকারের প্রধানমন্ত্রী উনি ভারত সফরে গেলেন, ভারত সফর থেকে উনি ফিরলেন, ফেরার পরে ভারত সফরে গেলেন, উনি কি দিয়ে আসলেন আর কি নিয়ে আসলেন, এই নিয়ে কিন্তু আপনার টেলিভিশনে, আপনার রাজনৈতিক অঙ্গনে নানা আলাপ আলোচনা কিন্তু আমরা কিন্তু খেয়াল করেছি। ঠিক এই পর্যায়ে আপনার শিক্ষাঙ্গনে এই তুমুল আন্দোলন, একদিকে ছাত্র আন্দোলন আর একদিকে আপনার শিক্ষক আন্দোলন। কারণ এটা কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে যে বাংলাদেশে, এই দক্ষিণ এশিয়ার ভেতরে বাংলাদেশে আমাদের শিক্ষকদের আপনার তাদের বেতন ভাতা সম্মানের প্রশ্ন যদি আপনি বিবেচনায় নিয়ে আসেন, তো দক্ষিণ এশিয়ার ভেতরে সবচেয়ে কম বেতন ভাতা সম্মান কিন্তু পান হচ্ছে আমাদের বাংলাদেশে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আমাদের কলেজের শিক্ষকরা, আমাদের হাই স্কুলের শিক্ষকরা, আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষকরা। আমাদের ইসহাক আলী খান পান্না ঠিকই বলেছেন, যা বিশ্ববিদ্যালয়ে আপনার বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া মেধাবী ছাত্ররা আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে তারা আপনার মানে উৎসাহী বোধ করতেন। কিন্তু সাম্প্রতিক কালে কিন্তু আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে মেধাবী আপনার শিক্ষার্থীরা যারা ভালো রেজাল্ট করেন, তারা কিন্তু শিক্ষা জীবন শেষ করে কিন্তু আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চান না, বরঞ্চ তারা আপনার বিসিএস দিয়ে সরকারি কর্মকর্তা হতে চান, অথবা আপনার নানা কর্পোরেট হাউসে তারা আপনার যুক্ত হন। কেন হতে চান না? মূলত হচ্ছে বেতন, মূলত হচ্ছে আপনার সম্মান, মূলত হচ্ছে আপনার ইজ্জত। এখন ধরেন আপনার ভেরি ইন্টারেস্টিং
সেটা হচ্ছে যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় সব বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি আছে আপনার। এই শিক্ষক সমিতির নেতৃত্বে কারা? বিএনপি, জামাত, বিরোধী রাজনৈতিক দলের সাথে আপনার সংশ্লিষ্ট কেউ না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃত্ব আছে হলো আপনার মূলত সরকার সমর্থকরা আর কি। কাজে আপনার এটা সরকারের আপনার অজানা থাকবার কথা না যে আপনার সরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য এই যে আপনার পৃথক যে পেনশন স্কিম প্রত্যয় নাম দিয়ে যে পৃথক পেনশন স্কিম যে আপনার চালু করবার যে সিদ্ধান্ত নিলেন, এবং এই সিদ্ধান্তের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভাবনা, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ তারা এই স্কিমের বিরুদ্ধে তাদের যে মনোভাব, এটা তো সরকারের অজানা থাকবার কথা না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো এই যে সরকার এই জায়গাটাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলাপ আলোচনা করে তাদের মনোভাবটাকে বিবেচনায় নিয়ে এটাকে একটা ইতিবাচক একটা নিষ্পত্তি করা, সেইটা না করে বরঞ্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবিটাকেও, ন্যায্য যৌক্তিক দাবিটাকেও অযৌক্তিক, অন্যায্য এটা বলছে, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও প্রকারান্তরে বিরোধী পক্ষকে তারা রাজনৈতিকভাবে আপনার কোনো সহযোগিতা করছে কিনা এই প্রশ্ন তারা হাস্যকরভাবে উত্থাপন করছে। অনেক ধন্যবাদ। ইসহাক আলী খান পান্না। দেখুন, বাবুল ভাই অনেক কথা বলেছেন, অনেকগুলো কথা নিয়ে আসছেন। যেমন শিক্ষকদের সম্মান, ইজ্জত, বেতন কম দক্ষিণ এশিয়ায়। না, শিক্ষকদের সম্মান ইজ্জত এটা কম কখনোই না। আপনি কি টাকা দিয়ে একজন শিক্ষকরে আপনি মূল্যায়ন করতে পারবেন? এখনো তো আমি যদি গ্রামে যাই, আমার প্রাইমারি লেভেলে আমাকে যিনি শিক্ষা দান করেছেন, আমার সেই প্রাইমারি স্কুলের শিক্ষক বয়োবৃদ্ধ অবস্থা অনেক সময় পথে দেখা হয়, আমি তো তার পায়ে ধরে সালাম করি। তিনি কিন্তু অনেক অট্টালিকায় থাকেন না এবং ধন সম্পদের মালিক না, তার সম্মান আছে। আপনি যে ধন সম্পদওয়ালা লোক, ব্যবসায়ী বা বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি অট্টালিকায় থাকে, বিলাসবহুল জীবনযাপন করে, আমি কি কিন্তু তাকে পায়ে সালাম করি না? অতএব শিক্ষকের সম্মানটা কিন্তু আমি বিরতিতে আপনি যাবেন, কিন্তু আমি বাবুল ভাইয়ের কথাগুলো অবশ্যই দিতে চাই, কারণ তাকে আপনি জিজ্ঞাসা করছেন ইস্যু নাই, তাদের ইস্যু আছে খালেদা জিয়ার মুক্তি, তাদের ইস্যু আছে দুর্নীতি, আমি তার কথাগুলো একটু জবাব দিতে চাই। জি, আসবো। দর্শক, ছোট্ট বিরতির সময় হচ্ছে, আবার ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি বিরতির পরে আপনাদের সঙ্গে পাচ্ছি। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছেন সাইড পলিটিক্স। আমরা কথা বলছিলাম ছাত্র শিক্ষক আন্দোলন ও রাজনীতি নিয়ে। ইসহাক আলী খান পান্না, আবারও একটু আমরা শেষ পর্যায়ে আমি একটু আপনার কাছে একটু জানতে চাই যে এই যে দুটি আন্দোলন চলছে, সমাধান আসলে কি দেখেন? নিঃসন্দেহে সমাধান আছে, সবকিছুরই তো একটা সমাধান আছে। তবে আমি যারা আন্দোলনের সঙ্গে কোটা বিরোধীর সঙ্গে জড়িত, ওখান থেকে যে নেতৃত্ব নাহিদ হোসেন ছিলেন, উনি যেটি বলেছেন যে আদালতের রায়ের মাধ্যমে ন্যায় বিচার পাওয়া যায়নি। এটি সরকারের নীতির বিষয়, জনমতের প্রতিফলন। এটা ন্যায় বিচার পাওয়া যায় না, এখনো তো চূড়ান্তভাবে কথাটা কেউ বলতে পারে না, আমি যেটা মনে করি। কারণ কি, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করছে, আপিলটা তো নিষ্পত্তি হয় নাই। অতএব একটা মানে আন্ডার ডিসিশন থাকার অবস্থায় আপনি বলতে পারেন না যে ন্যায় বিচার পাওয়া যায় নাই, এটা ঠিক না। আর সরকারের কথা যদি বলেন, সরকার তো বিগত দিনে তার বক্তব্য স্পষ্ট করেছে, সেখান থেকে তো সরকার ক্লিয়ার তার বক্তব্য। আজকে যেটা করছে সেটা কোর্টের বিরুদ্ধে তারা আন্দোলন করতেছে, সেখানে তাদের অপেক্ষা করতে হবে। আর কোর্টের বিরুদ্ধে কাউকেই রাস্তায় দাঁড়ানো উচিত না, এটা আমি মনে করি। কোর্টের আদেশ সকলকেই মানতে হয় এবং সকলকেই মেনে নেওয়া উচিত, এটা মাথায় রাখা উচিত। আমি এখন একটু বাবুল ভাইয়ের কথায় আমি আসতে চাই যে আপনি যেটি জিজ্ঞাসা করেছেন, আসলে এই বাস্তবতাটাই আপনি জিজ্ঞাসা করছেন যে বিএনপির তো আসলে কোনো আন্দোলন করার কোনো ইস্যু নাই। আওয়ামী লীগ বলছে, সেই প্রশ্নটা আমি করেছিলাম। হ্যাঁ, এখন বাস্তব আওয়ামী লীগ তো বলছে, মন গড়া কোনো কথা না, যেটা বাস্তবের মিল আমাদের জেনারেল সেক্রেটারি সাহেব শ্রদ্ধেয় নেতা ওবায়দুল কাদের তিনি বলেছেন, তারা এখন বিএনপি এই কোটা আন্দোলনকারী, শিক্ষক আন্দোলনকারী, এদের উপর ভর করে তাদের কার্যক্রম চালাতে চাচ্ছে, আন্দোলন করতে চাচ্ছে। যেমন আপনি দেখেন, প্রতি উত্তরে বাবুল ভাই বলেছে আমাদের ইস্যু আছে কি, খালেদা জিয়ার মুক্তি। আরে বাবা, খালেদা জিয়ার মুক্তি আপনি কার কাছে চান? খালেদা জিয়াকে এই যা
দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছে কে? কোর্ট। জি। এই মামলাটাতে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাদের প্রিয় 3 জন ব্যক্তি ছিল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন আর রিয়াজউদ্দিন। এই 3 জনকেই বেগম জিয়া বিএনপি সরকারের ক্ষমতায় এনেছিল এবং অনেককে টপকাইয়া এই ফখরুদ্দিনকে সে সেনা প্রদান করেছিলেন। তাদের আমলের মামলা। আওয়ামী লীগ সরকার তো মামলা তার বিরুদ্ধে দেয়নি, বরঞ্চ বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা সেই কারণেই একটা মহানুভূতিতা এবং তার উদারতার কারণেই তার বাড়িটাকে তিনি থাকতে দিয়েছেন জেলখানা হিসেবে। আমি কথাটা শেষ করতে দেন। সেইখানে আন্দোলন না করে বিচারটাকে মেনে নিয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারে, ক্ষমা রাষ্ট্রপতি করতে পারে। তো রাস্তায় দাঁড়িয়ে জনগণের দুর্ভোগ বাড়িয়ে ধ্বংস করে জানমালের এই তো আন্দোলন করে কোনো লাভ এখন তো কিছু করছে না বিএনপি, পারছে না, টায়ার্ড। যার কারণে তো ওই শিক্ষার্থীদের উপরে, শিক্ষকদের উপরে ভর করেছে। আপনি এই ব্যাপারে পরিষ্কারভাবে বঙ্গবন্ধু কন্যা দুর্নীতির কথা যে বলেছেন, দুর্নীতির কথা যদি বলতে যান তাহলে দুর্নীতির বরপুত্র হচ্ছে তারেক এবং জিয়া। এই কোকো এবং তারেক এদের অর্থ বিদেশে পাচার করেছে, সেই অর্থ তো এনেছেন। শেষ করব আমার কথাটা শেষ করেন। এখানে দুর্নীতি হলো তো সেই আমলের দুর্নীতি, এবং বেগম জিয়া সাদা টাকা কালো টাকা সাদা করেছে। অনেক ধন্যবাদ। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেটি বলেছেন দুর্নীতি সম্পর্কে জিরো টলারেন্সে, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে অভিযান চলছে। অনেক ধন্যবাদ। সেই অভিযান চলবে, আমাদের বুঝতে হবে, মাথায় রাখতে হবে প্রত্যাশার জায়গাটা এই দুটি আন্দোলন নিয়ে। সরকার প্রধান। জি, অনেক ধন্যবাদ। জি, প্লিজ। এই অভিযান চলবে। প্রথমত হচ্ছে যে চলমান ছাত্র আন্দোলনের উপর বিএনপি ভর করে নাই, বিএনপি ভর করবে না। শিক্ষক আন্দোলনের উপর বিএনপি ভর করে নাই, বিএনপি ভর করবে না। আমরা চলমান ছাত্র আন্দোলনটাকে যৌক্তিক মনে করি, কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন, এটাকে যৌক্তিক মনে করি, ন্যায্য মনে করি, আমরা সমর্থন দিই। আমরা আশা করি নিশ্চয়ই সরকার শিক্ষকদের যে আন্দোলন তাকে যৌক্তিক মনে করি, ন্যায্য মনে করি। অনেক ধন্যবাদ হালেকান পান্না, মোস্তফা হোসেন বাবুল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই অন্য কোনো দিন সুযোগ হলে বিস্তারিত আলোচনার সুযোগ হবে। দর্শক, এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখানো নিশ্চয়ই অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।